আসসালামু আলাইকুম। ইনভেস্টমেন্ট মেন্টর কোভিড চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, আজকে আমরা আরেকটি লার্নিং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা মোমেন্টাম ইনভেস্টিং নিয়ে কথা বলবো, মোমেন্টাম ট্রেডিং নিয়ে কথা বলবো, কিভাবে আপনি আপনার মোমেন্টাম ইনভেস্টিং এবং মোমেন্টাম ট্রেডিং এর স্ট্র্যাটেজি নিজে নিজে ঠিক করে ফেলতে পারবেন সেই বিষয়ে একটা ধারণা দিব এবং প্র্যাকটিক্যালি টেকনিক্যাল চার্টে যাব বা মার্কেট সার্চ করে বা একটা মার্কেটকে স্ক্যান করে কিভাবে মার্কেট স্ক্রিনিং করে আপনি চাইলে আগামী সপ্তাহের জন্য বা আগামী মাসের জন্য নিজে নিজেই কিভাবে আপনার পটেনশিয়াল স্টক খুঁজে বের করতে পারেন এবং সেই স্টকগুলোর কিভাবে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন, অর্থাৎ কোথায় এন্ট্রি হবে, কোথায় টার্গেট হবে, এই বিষয়গুলো আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আশা করছি আজকের ভিডিওটা আপনি এনজয় করবেন। ভিডিও শুরুতে আরেকটু বলে নিচ্ছি, আইএমকে ফিনটেক স্কুল নামে আমাদের টিম দ্বারা পরিচালিত আরেকটি চ্যানেল অলরেডি আমরা চালু করেছি। এই চ্যানেলটিতে প্রচুর পরিমাণে লার্নিং কন্টেন্ট আমরা প্রোভাইড করছি। বিশেষ করে যারা ফ্রিতে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাচ্ছেন তাদের জন্য এই চ্যানেলটা মারাত্মক কাজে দিচ্ছে বলে আমি বিশ্বাস করি। যেমন অলরেডি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের যে প্লেলিস্টটা আছে সেখানে আমরা অলরেডি সুইং ট্রেডিং, তারপরে হচ্ছে ক্যান্ডেল, তারপরে টুলস অ্যান্ড ইন্ডিকেটরস নিয়ে ভিডিও বানানো হয়েছে, ডাউ থিওরি নিয়ে আমরা ভিডিও দিয়েছি, সাপোর্ট রেজিস্ট্যান্সের যে কি কনসেপ্ট এগুলো নিয়ে কথা বলা হচ্ছে, প্লাস ক্যান্ডেল স্টিক্সের নিয়েও আমরা ভিডিও দেওয়া শুরু করেছি। সো আপনি যদি ফ্রিতে বেসিক লেভেলের যত প্রকার লার্নিং কন্টেন্ট দরকার সবকিছুই মার্কেট রিলেটেড, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুই দিক থেকেই আমরা ভিডিও আপলোড করা শুরু করেছি এবং এই চ্যানেলটি যত বয়স হবে এখানে বেসিক শেষ করে আমরা ইন্টারমিডিয়েট লেভেলের প্লেলিস্ট দেওয়া শুরু করব। এরপরে আশা করি 1 বছরের ভিতরে আমরা অ্যাডভান্স লেভেলেরও ভিডিও এই চ্যানেলে আপলোড করব। সো এই চ্যানেলটা আমরা তৈরি করেছি মূলত লার্নিং পারপাসে। যারা সত্যি সত্যি ইনভেস্টিং এবং ট্রেডিং শিখতে চাচ্ছেন এবং নিজের যোগ্যতায় মার্কেটে পার্টিসিপেট করতে চাচ্ছেন তাদের জন্য এই চ্যানেলটি মারাত্মক উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি। তো দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলটিকে আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন যাতে তারাও এই চ্যানেলের ভিডিও দেখে নিজে নিজে শিখে তাদের নিজেদের ইনভেস্টমেন্ট জার্নিতে লাভবান হতে পারে। তো দর্শক, আর কথা বাড়াবো না, চলেন আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওর টাইটেল আমি দিয়েছি ইজি রেসিপি ফর মোমেন্টাম ইনভেস্টিং অর ট্রেডিং। দর্শক, ইনভেস্টিংটাকে মূলত মোটা দাগে দুইটা ভাগে আপনি ভাগ করতে পারেন, একটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং আর একটা হচ্ছে মোমেন্টাম ইনভেস্টিং। তো ভ্যালু ইনভেস্টিং জিনিসটা আসলে কি? এটা হচ্ছে মূলত বাফেটের ফলোয়ার যারা তারা এই ভ্যালু ইনভেস্টিং কনসেপ্টটা ইউজ করেন। তারা বলেন যে ভ্যালু ইনভেস্টিং এর মূল যে প্রিন্সিপাল বা ফিলোসফি সেটা হচ্ছে এক লাইনে যদি বলা যায় সেটা হচ্ছে যে কোয়ালিটি বিজনেস আপনি ডিসকাউন্টেড প্রাইসে বাই করবেন, অর্থাৎ বিজনেসটা কোয়ালিটি বিজনেস হতে হবে এবং ওকে অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে বা মার্জিন অফ সেফটিতে বা আন্ডার ভ্যালুড অবস্থায় আপনাকে কিনতে হবে। এইটাই হচ্ছে ভ্যালু ইনভেস্টিং এর সবচাইতে শর্টকাট সংজ্ঞা। ব্যাকলাইনে যদি ভ্যালু ইনভেস্টিং এর ফিলোসফি বলি তাহলে ভ্যালু ইনভেস্টিং হচ্ছে কোয়ালিটি বিজনেস ডিসকাউন্ট প্রাইসে, আন্ডার ভ্যালুড প্রাইসে বা মার্জিন অফ সেফটিতে বাই করা। অন্যদিকে মোমেন্টাম ইনভেস্টিংটাতে আমরা কোয়ালিটি বিজনেস বা গুড বিজনেস বাই করব, কিন্তু সেটা করার আগে অবশ্যই আমরা এটা কনফার্ম হব যে প্রাইস চার্টে ওই কোম্পানির প্রাইসটা পজিটিভলি বুলিশ ট্রেন্ডে আছে। অর্থাৎ আপনি ভ্যালু ইনভেস্টিং করেন বা মোমেন্টাম ইনভেস্টিং করেন, যেটাই করেন না কেন, যেহেতু ইনভেস্টিং শব্দটা জড়িত তাহলে আপনাকে কিন্তু অবশ্যই কোয়ালিটি বিজনেস অথবা গুড বিজনেস আইডেন্টিফাই করতেই হবে। এতে কোনো মাপ নাই। আপনাকে ইনভেস্টিং যদি শব্দ ইউজ করেন, মোমেন্টাম ইনভেস্টিং করলেও আপনাকে গুড কোয়ালিটি বিজনেসই সিলেক্ট করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে এবং ভ্যালু ইনভেস্টিং করলে তো অবশ্যই গুড কোয়ালিটির চাইতেও বেশি আপনার ভালো কোম্পানি আপনাকে খুঁজে বের করতে হবে। আমরা মোমেন্টাম ইনভেস্টিং যখন করব তখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সাথে আবার টেকনিক্যাল অ্যানালাইসিসটাকেও যোগ করে দিব। তাহলে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুইটা মিলে যে ইনভেস্টিংটা হচ্ছে ওটাকে আমরা বলতেছি মোমেন্টাম ইনভেস্টিং। আর শুধুমাত্র একটা কোম্পানির ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়ার উপর বেস করে যে ইনভেস্টিংটা হচ্ছে ওটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং। দর্শক, ইনভেস্টিং এর সাথে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর জড়িত। এই ফ্যাক্টরগুলো আপনাকে আসলে বুঝতে হবে, কারণ আমরা মনে করি যে কিছু টাকা এবং একটা বিও অ্যাকাউন্ট হলেই হয়তো বা মার্কেটে ইনভেস্ট করে প্রফিট মেক করা যায়। আসলে ব্যাপারটা এত সোজা নয়। ইনভেস্টিং একটা কঠিন কাজ, কারণ এটাতে পরতে পরতে রিস্ক জড়িত। তো আমি
যত পড়াশোনা করেছি এই মার্কেট রিলেটেড বা ইনভেস্টিং রিলেটেড, তাতে একটা জিনিস বুঝলাম যে কোনো পড়াশোনায় ক্যাপিটাল মার্কেট থেকে আপনি কিভাবে গেইন করবেন এইটা কোনো পড়ালেখায় আপনাকে শেখাচ্ছে না। ক্যাপিটাল মার্কেটের রিস্কটাকে কিভাবে ম্যানেজ করা যায় বা রিস্কটাকে কিভাবে মিনিমাইজ করা যায়, ওই বিদ্যাটাই মূলত এই ক্যাপিটাল মার্কেট রিলেটেড যে পড়াশোনা সেটার মধ্যে শেখানো হয়। অর্থাৎ টাকা কিভাবে আর্ন করা যায় এটা কিন্তু শেখাচ্ছে না, ক্যাপিটাল কিভাবে প্রোটেক্ট করা যায় ওইটাই মূলত এই পড়াশোনার মূল মন্ত্র হিসাবে শেখানো হচ্ছে। তো যাই হোক, আমরা যদি ইনভেস্টিং করতে চাই তাহলে কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনাকে মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আপনাকে অবশ্যই লং টার্মের অ্যাপ্রোচ রাখতে হবে। আপনি যত ভালোই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা যত ভালোই টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন না কেন, ক্যাপিটাল মার্কেট থেকে আপনি যদি রিটার্ন বের করতে চান, পজিটিভ রিটার্ন, তাহলে অবশ্যই আপনাকে লং টার্মের অ্যাপ্রোচ রাখতে হবে। অর্থাৎ আপনার ধৈর্য ধরতে হবে। এই মার্কেটে ধৈর্যবানরাই টাকা মেক করবে, অধৈর্য যারা হবেন তারা এই মার্কেট থেকে টাকা আয় করতে পারবেন না। এটা মোটামুটি কনফার্ম কথাবার্তা। আপনি মানতে চাইলে মানতে পারেন, মানতে না চাইলে তো মানার দরকার নাই, কিন্তু আলটিমেট কথা হচ্ছে এই মার্কেটে লং টার্ম অ্যাপ্রোচ না থাকলে আপনি টাকা ঘরে নিতে পারবেন না। দ্বিতীয় যে জিনিসটা আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই এমার্জেন্সি ফান্ড মেনটেন করতে হবে মার্কেটের বাইরে। একটা মানুষের জীবনে যদি তার মান্থলি বেসিসে 1 লাখ টাকার দরকার হয়, তাকে 6 লাখ টাকা আলাদা করে 3 মাসের এফডিআরে অথবা সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখতে হবে, যাতে করে তার আগামী 6 মাস বা যে কোনো সময়ে পরবর্তী 6 মাসের সংসার খরচের জন্য কোনো প্রবলেম ফেস না করতে হয়। কিন্তু আমাদের দেশে যে প্রবলেমটা হচ্ছে যে আপনি মার্কেটে আসতেছেন আপনার সর্বস্ব দিয়ে, অর্থাৎ আপনার নিজের টাকা ছিল 2 লাখ, ওটাও মার্কেটে দিয়েছেন, ওয়াইফের কাছে ধার করছেন 50,000, ওটাও মার্কেটে দিয়েছেন, প্লাস ক্রেডিট কার্ড থেকেও টাকা তুলে মার্কেটে রাখছেন, প্লাস মার্জিন লোন নিয়েও মার্কেটে রাখছেন। মানে মার্কেটে সমস্ত টাকা নিয়ে গিয়ে লিকুইডিটি শূন্য হয়ে আপনি সমস্ত টাকা সর্বস্ব মার্কেটে দিয়েছেন এই আশায় যে আপনি নিউজ শুনছেন একটা স্টকে, বা আপনি মনে করতেছেন কুইক ট্রেড করে কুইক মানি মেক করবেন এখান থেকে। সো এখানে তো বোঝাই যাচ্ছে আপনার লং টার্ম অ্যাপ্রোচ নাই, আপনি তাড়াহুড়া করছেন, বা আপনার মনে হচ্ছে এটা একটা টি-20 ম্যাচ। ভাই, এটা টি-20 ম্যাচ না, এটা একটা টেস্ট ম্যাচ। সো আপনাকে ইমার্জেন্সি ফান্ড রাখতে হবে। আপনার যদি আগামী 6 মাসের সংসার খরচ চালানোর মতো টাকা মার্কেটের বাইরে সেভিংস অ্যাকাউন্টে পড়ে না থাকে অলসভাবে, তাহলে যেটা হবে আপনার মার্কেট ফল করলে, মার্কেটে যখন আপনার পোর্টফোলিওতে যখন 20% 30% লস শো করবে, তখন আপনার যদি ইমার্জেন্সি টাকা দরকার হয় লসে শেয়ার বিক্রি করে আপনার সংসার চালাইতে হবে, এবং এই প্রবলেমটাই মানুষ পড়তেছে। সো আপনার ইনভেস্টিং এর সাথে এই ইমার্জেন্সি ফান্ড মেনটেন করাটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ কেউ যদি মার্কেটে সাকসেসফুল হতে চান তাহলে মার্কেটে ওই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার আগে তাকে মার্কেটের বাইরে সেভিংস অ্যাকাউন্টে ইমার্জেন্সি ফান্ড মেনটেন করতে হবে। এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে, আপনি যে অ্যাক্টিভ ইনকামটা করতেছেন সেই অ্যাক্টিভ ইনকামের গ্রোথ আপনাকে জেনারেট করতে হবে। অর্থাৎ আপনি যদি ডাক্তার হন, আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনি যদি ব্যাংকার হন, আপনি যদি বিজনেসম্যান হন, আপনি যদি ফ্রিল্যান্সার হন, আপনি যদি টিচার হন, আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, এই প্রফেশনে অ্যাক্টিভ ইনকামটা ভালো থাকতে হবে, এবং এই অ্যাক্টিভ ইনকামটা যেন গ্রো করে সেই দিকে আপনার মনোনিবেশ করতে হবে। আদারওয়াইজ অ্যাক্টিভ ইনকাম করেন হচ্ছে 40,000 টাকা, কিন্তু আপনার ইনফ্লেশনের কারণে খরচ হয়ে যাচ্ছে 60,000 টাকা, প্রতি মাসে আপনি 20,000 করে শর্টেজে আছেন। এখন আপনার মনে হচ্ছে যে অ্যাক্টিভ ইনকাম বাড়ানো তো আমার পক্ষে সম্ভব না, তাহলে কি করতে হবে? মার্কেটে 5 লাখ 10 লাখ রেখে এই ট্রেড করে প্রতি মাসে মার্কেট থেকে 20,000 করে আমি এক্সট্রা আর্ন করে আমার দৈনন্দিন সংসার খরচ চালাবো। এই যে চিন্তাটা, এইটা হইতেছে মার্কেটের ধ্বংস হওয়ার জন্য 90% দায়ী হচ্ছে এই চিন্তা। সো আপনি যদি ইনভেস্টিং করে ক্যাপিটাল মার্কেট থেকে প্রফিট মেক করতে চান, এই অ্যাক্টিভ ইনকাম যেটা আপনার কারেন্ট যে প্রফেশন মার্কেটের বাইরে, এইটার দিকে বেশি বেশি ফোকাস করতে হবে। এইটা যেন আরো ভালো গ্রো করতে পারে এই বিষয়ে মনোযোগ দিতে হবে। আদারওয়াইজ এই মার্কেট থেকে টাকা বের করে সংসার চালানো বা আপনার ইনফ্লেশন বিট করা এত সোজা নয়। আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে প্রপার অ্যাসেট অ্যালোকেশন। অর্থাৎ মার্কেটে আপনার সমস্ত টাকা দেওয়া যাবে না। একটা মানুষের জীবনের টাকা যদি 100 হয়,
সেই মানুষটাকে প্রপারলি অ্যালোকেট করতে হবে তার অ্যাসেটটা, অর্থাৎ তার জমি বাড়ি ফ্ল্যাটে নিশ্চয়ই কিছু টাকা রাখতে হবে। সে আপনার 50% বা 40% টাকা রিয়েল এস্টেটে থাকবে, বাকি যে টাকাগুলা 60% এটার অর্ধেক আপনাকে ইকুইটি মার্কেটে রাখতে হবে, অর্ধেক আপনার বন্ড মার্কেটে রাখতে হবে, যাতে করে আপনার সেফটি নিশ্চিত হয়। তো ইকুইটি মার্কেটেই যদি আপনি আপনার সমস্ত টাকা 80% বা 90% দেন, তাহলে যদি কোনো কারণে ইকোনমিক ডাউন ট্রেন্ডের কারণে বা মার্কেট ক্র্যাশের কারণে আপনার পোর্টফোলিও যদি হিউজ একটা ফল করে বা দীর্ঘমেয়াদে যদি আপনার পোর্টফোলিও আটকে থাকে ডাউন ট্রেন্ডে, তাহলে কিন্তু আপনার ফ্রাস্ট্রেশন কাজ করবে। কিন্তু যদি আপনার অ্যাসেটটা প্রপারলি অ্যালোকেট করা থাকে, আপনার 100 টাকার ভিতরে ধরেন আপনার 40 টাকা আছে হচ্ছে জমি বাড়ি এবং ফ্ল্যাটে, আপনার 10 টাকা আছে গোল্ডে, আপনার 25 টাকা আছে ইকুইটি মার্কেটে, 10 টাকা আছে মিউচুয়াল ফান্ডে এবং বাকি 15 টাকা বা 20 টাকা আছে হচ্ছে আপনার বন্ড মার্কেটে, ট্রেজারি বন্ড অ্যান্ড বিলে, তাহলে কিন্তু আপনার অ্যাসেটটাকে আপনি প্রপারলি অ্যালোকেট করেছেন। সো কোনো কারণে যদি মার্কেট 5-6 বছর ডাউনও থাকে, আপনার কিন্তু তেমন কোনো প্রয়োজন পড়তেছে না বা তেমন কোনো আপনার কিন্তু প্রবলেম ফেস করতে হচ্ছে না মানসিকভাবে। কিন্তু যার 100% মার্কেটে দেওয়া, যদি মার্কেট কোনো কারণে 5-6 বছর ডাউন ট্রেন্ডে থাকে, তাহলে কিন্তু তার এই 5-6 বছর সে কিন্তু মারাত্মক মানসিক যন্ত্রণায় থাকবে এবং ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন। সো আপনাকে প্রপার অ্যাসেট অ্যালোকেট করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে আপনি ইনভেস্টিং এ আসলে কখনোই কোম্পানির কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করবেন না। অর্থাৎ যে কোম্পানির কোয়ালিটি নাই, এই কোম্পানির যতই প্রমিজিং নিউজ থাকুক না কেন, এটার দিকে দেখা যাবে না। যেমন রিসেন্টলি আমি যদি আজকের কথাই বলি, গত 2 দিন ধরে একটা কোম্পানি হল্টেড হচ্ছে একটা নিউজের উপর বেস করে। কোম্পানিটার আসলে কোয়ালিটি আছে কিনা এটা পরের ব্যাপার, কোম্পানিটা ক্যাটাগরিও জেড। সো এই কোম্পানিটা 2 দিন ধরে হল্টেড হচ্ছে শুধুমাত্র কিছু নিউজের কারণে। তো এই ধরনের নিউজের উপর বেস করে কোনো জায়গায় আপনি যাবেন না। আপনি যখন ইনভেস্ট করবেন খুব সাবধানতা অবলম্বন করবেন এবং আপনার কাজ হবে কোয়ালিটিতে কম্প্রোমাইজ না করা। যদি কোনো কোম্পানিতে আপনি কোয়ালিটি খুঁজে না পান, ওই কোম্পানিটা একদম ইগনোর করবেন, ডাইরেক্ট ইগনোর করবেন। এইটাই হইতেছে কি আপনার মূল অ্যাপ্রোচ হওয়া উচিত। আরেকটা বিষয় বলে দেই যে এই কোয়ালিটিতে কম্প্রোমাইজ না করার জন্য যে কোয়ালিটিতে দেখবেন, এই কোয়ালিটিটা মূলত একটা বিজনেসের কোয়ালিটি দেখবেন, সাথে এই বিজনেসটা যে পিপলরা চালাচ্ছে তাদের কোয়ালিটি আপনাকে দেখতে হবে। আমাদের দেশে আমরা অনেক ক্ষেত্রে দেখতেছি যে আমরা শুধু প্রাইসের উপর ডিপেন্ড করে কোম্পানি কিনতেছি। যেমন আমার এক বন্ধু আমাকে ফোন দিয়েছেন কিছুদিন আগে, দিয়ে বলতেছেন যে আমি ইনকাম ট্যাক্সের রিবেটের জন্য আমি কিছু টাকা ইনভেস্ট করতে চাচ্ছি, কোন কোম্পানিতে করা যায়। সো আমি তাকে বললাম যে আপনি বাজারে যে বেস্ট কোয়ালিটির যে সেক্টর লিডার আছে ফার্মা সেক্টরে, আপনি সেই কোম্পানিটাতে ইনভেস্ট করেন। সো আমি সঙ্গত কারণে নাম বলছি না, বাট আমি শিওর বাজারে ফার্মা ইন্ডাস্ট্রিতে যে সেক্টর লিডার আমি তার নাম বলেছি। হোয়ারাস উনি আমাকে বললেন যে এই স্টকটার দাম তো আসলে অনেক বেশি। অন দ্য আদার হ্যান্ড এর যে কম্পিটিটর, সেই কম্পিটিটরের দাম ছিল আগে 200 টাকা, রিসেন্টলি 150 টাকা ছিল, এখন আবার অনেক কমে গেছে, 100 নিচে চলে আসছে। ওর দাম তো আসলে অনেক পড়ে গেছে। তো আমি কি এই কোম্পানিটা কিনতে পারি কিনা? কারণ সেক্টর লিডার কিনতে গেলে তো অনেক বেশি দামে কিনতে হচ্ছে, বাট আমি যদি ওইটা কিনি, ওটা যে দাম যেহেতু অনেক কমে গেছে, ওটা কিনা যায় কিনা। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, তাকে আমি কোয়ালিটির কথা বললাম, সে কিন্তু প্রাইজে চলে গেল। অর্থাৎ আপনি ইনভেস্টিং করছেন কি করছেন না, এটা ডিপেন্ড করবে কিসের উপর জানেন? আপনি যদি কোয়ালিটিতে ফোকাস করেন দেন আপনি একজন ইনভেস্টর, আর আপনি যদি প্রাইসে ফোকাস করেন তাহলে কিন্তু আপনি স্পেকুলেটর। সো একজন স্পেকুলেটর এবং ইনভেস্টরের মধ্যে পার্থক্য বুঝতে চাইলে এই সিম্পল একটা জিনিস দেখলেই হবে। আপনার সামনের ব্যক্তিটা যদি সারাদিন দেখেন একটা স্টকের প্রাইস নিয়ে কথা বলতেছে, তাহলে বুঝবেন উনি একজন স্পেকুলেটর। আর যদি কেউ একটা বিজনেসের কোয়ালিটি নিয়ে কথা বলে, বিজনেসের রকম, বিজনেসের ইকোনমিক্স, বিজনেসের ফিনান্সিয়াল হেলথ, পিপল গুলা ভালো কিনা, বিজনেস আইডিয়াটা ভালো কিনা, এর মোটস আছে কিনা, এই ধরনের কথা যদি কেউ বলে, বুঝবেন উনি একজন ইনভেস্টর। আর যদি কেউ খালি বলে এই কোম্পানিটা মোটামুটি ভালো, অনেক নিচে পড়ে আছে, দাম অনেক কমে গেছে, এই দামে কিনলে হয়তো বা লাভ হবে, এই যে দাম নিয়ে যারা ফোকাস করতেছে, সবার আগে যার চোখে দাম পড়ে, প্রাইস পড়ে, ইনি হচ্ছেন একজন স্পেকুলেটর। সো ইনভেস্টিং এ আপনার স্পেকুলেশন করা যাবে না, আপনাকে কোয়ালিটিতেই থাকতে হবে এবং কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করবেন না। কোয়ালিটিতে কম্প্রোমাইজ করলে টুডে অর টুমোরো আপনি এখানে ধরা খাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি মার্কেটে ইনভেস্টিং করতে চান, তাহলে আপনাকে আসলে
একটা উইনিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে নিজের থেকে, এবং এই উইনিং স্ট্র্যাটেজি বা উইনিং ফিলোসফি বা আপনার মার্কেটে পার্টিসিপেট করার জন্য আপনার নিজের একটা ইনভেস্টমেন্ট ফিলোসফি ডেভেলপ করতে হবে। এই ফিলোসফিটা আসবে মূলত আপনার নলেজ এবং এক্সপেরিয়েন্স দ্বারা। যেমন ধরেন, আমরা সবাই ওয়ারেন বাফেটের ইনভেস্টমেন্ট ফিলোসফি জানি। আমরা যদি সৌরভ মুখার্জির বই পড়ি তাহলে সৌরভ মুখার্জির ইনভেস্টমেন্ট ফিলোসফি জানবো। আমরা গৌতম বুদ্ধের বই পড়লে তার ইনভেস্টমেন্ট ফিলোসফিটা জানবো। তো এরকম বাজারে যারা লিজেন্ড আছে তাদের সকলেরই কিন্তু নিজস্ব ইনভেস্টমেন্ট ফিলোসফি আছে। কিন্তু মনে রাখতে হবে, বাফেটের ফিলোসফি বাফেট তৈরি করছে, গৌতম বুদ্ধের ফিলোসফি উনি তৈরি করেছেন, সৌরভ মুখার্জির ফিলোসফিও কিন্তু সৌরভ মুখার্জি নিজে তৈরি করেছেন। সো তাদের ফিলোসফিটা আপনার জীবনে সত্যি সত্যি কাজে লাগবে কিনা এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আপনার ফিলোসফি আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। এটা কিসের উপর তৈরি হবে? আপনি প্রথমে নলেজ গ্যাদার করবেন থ্রু পড়াশোনা। আপনাকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, কারণ চার্লি মাঙ্গার বলছে যে ইনভেস্টমেন্টের যে খেলাটা এটা হচ্ছে পড়ালেখার খেলা। মূলত এই ইনভেস্টমেন্টে যতদিন আপনি অ্যাক্টিভ থাকবেন ততদিন আপনাকে নিয়ম করে পড়াশোনা করে যেতে হবে। সো আপনার নলেজ গ্যাদার করতে হবে, সাথে আপনি এক্সপেরিয়েন্স পাবেন। মার্কেটে আপনি যে পার্টিসিপেট করলেন এই নলেজের উপর বেস করে, এরপরে কি হবে, আপনার নলেজ এবং এক্সপেরিয়েন্স দুইটার উপর বেস করে আপনার স্ট্র্যাটেজি, আপনার নিজস্ব ইনভেস্টমেন্ট ফিলোসফি তৈরি হবে, এবং ওইটা কিন্তু মাঝে মধ্যে মডিফাইও হবে। ধরেন 1.5-2 বছর পর পর আপনি নিজেই কিন্তু আপনার নিজের ফিলোসফিতে চেঞ্জেস আনবেন বা এডিট করবেন, কারণ আপনার এক্সপেরিয়েন্স এবং নলেজের মাধ্যমে আপনি বুঝতেছেন যে এর চাইতে আরো বেটার ফিলোসফি করা যেতে পারে। তো তাহলে আপনাকে আপনার নিজস্ব উইনিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে আপনার নিজের নলেজ এবং এক্সপেরিয়েন্সের উপর বেস করে, এবং ইনভেস্টিং দুনিয়ায় পড়াশোনা ছাড়া আর কিচ্ছু আসলে নাই।